জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের 5 বছরের জেল, ন্যায় বিচার পাওয়ায় রাষ্ট্রপক্ষের সন্তোষ। এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়। এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। এ রায় একটি যুগান্তকারী রায়, বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। ট্রাইব্যুনালের রায়কে মাইলফলক আখ্যা রাজনৈতিক দলগুলোর, শেখ হাসিনাকে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি, দিল্লিকে ফের চিঠি দেবে সরকার। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ। আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। তাদের সাথে তো আমাদের চুক্তি আছে এক্সট্রাডিশনের। শেখ হাসিনার কে দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। দেখছিলেন শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনা কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা, সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন সাজা দাবি, দ্রুত রায় কার্যকরের আহ্বান। শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে ফের ধানমন্ডিতে ছাত্র জনতা, দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ, আহত অনেকে। এবার হবে দেশ রক্ষার নির্বাচন, সুষ্ঠু ভোট আয়োজনে ভুলের সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা। শতভাগ নিরপেক্ষতার সঙ্গে জেলা প্রশাসকদের দায়িত্ব পালনের নির্দেশ। এবং লালদিয়া টার্মিনাল নির্মাণে ডেনমার্কের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই, পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সুইজারল্যান্ডের কোম্পানির সঙ্গে চুক্তি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাজা দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ রায়কে যুগান্তকারী আখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউশন। তবে রায়ে কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায়, অভিযুক্ত 3 আসামির 2 জন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে পলাতক, আর কাঠগড়ায় থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল আল মামুন আসামি থেকে রাজসাক্ষী। নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পর সোমবার দুপুর 12:30টার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। 2.5 ঘন্টা ধরে পড়া হয় 6 ভাগে বিভক্ত 453 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলায় 2 জনের মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধ করলেও রাজসাক্ষী হয়ে সত্য প্রকাশ করায় 5 বছরের কারাদণ্ড দেয়া হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়। এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। একই সঙ্গে দেশে থাকা হাসিনা কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। রায়কে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল। এ রায়
বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির দণ্ড হওয়ায় কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। প্রসিকিউশন জানিয়েছে রায় প্রকাশের 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন আসামিরা, তবে সেজন্য দেশে ফিরতে হবে শেখ হাসিনা ও কামালকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রায়ে আংশিক গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে উল্লেখ করে জামায়াত বলছে, এখন শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব, আর নির্বাচনের আগেই তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের আহ্বান এনসিপির। মানবতা বিরোধী অপরাধ, হত্যার পর মানুষ পুড়িয়ে মারাসহ 5টি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বহুল প্রতীক্ষিত এই রায়ের পর নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক মহল থেকেও এসেছে প্রতিক্রিয়া। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, যা মাইল ফলক। তিনি বলেন, আর কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই রায় তার জন্য উদাহরণ হয়ে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আজকে সেটা একটা মাইল ফলক প্রতিষ্ঠা হলো। এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আংশিক হলেও বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। এই পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে। আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে। এদিকে রায়ের পর জাতীয় নাগরিক পার্টির নেতারা যে কোনো উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে রায় কার্যকর করার দাবি জানান। এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, এমন মন্তব্য করে রাজনৈতিক দলের নেতারা বলেন, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে। তাদের বক্তব্য অব্যাহত রেখেছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। সন্তোষী প্রকাশ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। একই সঙ্গে সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন সাজার দাবি শহীদ পরিবারের। 17 নভেম্বর ভোরের আলো ফুটে দীপ্ত ছড়াচ্ছে সূর্য। এরই মধ্যে আদালতে হাজির জুলাই শহীদ মারুফের বাবা মোহাম্মদ ইদ্রিস। মামলার 8ম সাক্ষীও তিনি। গল্পে উঠে আসে অনেক প্রতীক্ষা, ক্ষোভ আর বেদনার কথা। আবার কিছু কথা ঠোঁটে ফোটেনি, চোখের অশ্রুতেই ব্যাখ্যা করার চেষ্টা। আমার ছেলে ওই সুযোগটা দেয় নাই। এমন কত শত বেদনার গল্প বুকে চেপে আদালত চত্বরে হাজির হন জুলাইয়ের স্বজন হারানোরা। শেখ হাসিনার ফাঁসির সাজার রায় কিছুটা হলেও সান্ত্বনা দিচ্ছে তাদের। ছেলে নাই, আমি এখন অসহায়। ফাঁসির রায়টা কার্যকর হোক। রায়ের পর আদালত চত্বরে আবেগী হয়ে পড়েন অনেকে। জুলাই যোদ্ধারা বলেন, এ রায় শুধু প্রতিশোধ নয়, বরং ইতিহাসের প্রতি ন্যায় বিচার। হাসিনাকে 1000 বার যদিও ফাঁসি দেওয়া হয়, কারো চোখের যে কষ্ট, পা হারানোর যে কষ্ট, সেটা কি কখনো বুঝবে না। দ্রুততম সময়ে রায়টা দেখতে পেলাম, আর আরও বেশি সন্তুষ্ট হব যেদিন এই রায়টা কার্যকরী হবে। তবে সাবেক আইজিপি মামুনের 5 বছরের সাজায় অসন্তোষ জানিয়ে তার যাবজ্জীবন সাজার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। চৌধুরী আব্দুল্লাহ মামুন, ওনাকে রাজসাক্ষী হওয়ার কারণে 5 বছর জেল দেওয়া হয়েছে। আমি মাত্র, আমার দুপাশে দুজন শহীদ পরিবার বসেছিলেন, তারা কোনোভাবে নিতে পারছিলেন না, কান্না ভেঙে পড়ছিলেন। তাদের জন্য এটি একটি বড় মেসেজ যে কেউ যদি স্বৈরাচার হয়, কেউ যদি ফ্যাসিস্ট হয়, তাহলে তার সর্বশেষ পরিণতি কি হতে পারে। অতি দ্রুত শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে আইনা ফাঁসির কার্যকর করার জন্য আমরা আহ্বান জানাইতেছি। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষত হয়তো বয়ে বেড়াতে হবে বহুকাল, কিন্তু 36 জুলাই অধিকার আদায়ের রাজপথের আন্দোলনের প্রেরণা হয়ে ওঠার জন্য এ রায় কার্যকর হওয়া জরুরি বলছেন ভুক্তভোগীরা।
অপেক্ষা, শঙ্কা আর উত্তেজনা অবশেষে শেষ হলো একটি রায়ের মধ্য দিয়ে। নিহতদের পরিবার ও জুলাই যোদ্ধাদের চোখে মুখে আজ স্বস্তির ছাপ স্পষ্ট। জাতির প্রত্যাশা এই সিদ্ধান্ত ক্ষমতাকে কিছুটা হলেও দায়িত্বশীল হতে শেখাবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনা সর্বোচ্চ সাজা হওয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। দ্রুত রায় কার্যকর করতে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টালের মোড় ঘুরে মিছিলটি শেষ হয়। এ রায়ে দেশের মানুষ স্বস্তি পেয়েছে বলে জানান নেতাকর্মীরা। এর আগে জুলাই আগস্ট হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনার রায় বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে সর্বস্তরের মানুষ। স্লোগানে মুখরিত আশপাশের এলাকা। উচ্চারিত হয় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি। দুপুর 12টার পর রায় পড়া শুরু হলে সবার নজরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অবশেষে বিকাল 3টায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড রায় দেন আদালত। এতে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত ছাত্র জনতা। কেক কাটার পাশাপাশি বের হয় আনন্দ মিছিল। সারা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই খুশি, সারা বিশ্বের সমস্ত ন্যায় বিচার প্রার্থী সমস্ত মানুষ খুশি। ফাঁসির আদেশে সকল শহীদ পরিবার সহ যারা আহত আছেন গুরুতর, তারা সকলেই আজকে খুবই আনন্দিত। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি জানান ছাত্র জনতা। দ্রুত এই রায়কে কার্যকর করার জন্য যাতে সরকার পদক্ষেপ নেয় সে আশা আমরা ব্যক্ত করি। ইউনূস সরকারের আমলে ফাঁসিটা দেওয়া হোক। রায় কার্যকর করা গেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মা শান্তি পাবে বলছেন জুলাই যোদ্ধারা। তারা প্রত্যাশা করছেন যে কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় অতি দ্রুত কার্যকরের পাশাপাশি তারা এমনটাও বলছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে পারলে 1400 ছাত্র জনতার আত্মার শান্তি মিলবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে ঐতিহাসিক অভিহিত করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আইন ও পররাষ্ট্র উপদেষ্টা জানান, রায় কার্যকরে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পাশের দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে। জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফাঁসির দণ্ড ঘোষণায় সন্তোষ জানান আসিফ নজরুল। ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটে। বলেন, এই রায় জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয় হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে। শান্তি পাবে আবু সাইদ, মুগ্ধ সহ জুলাই শহীদরা। এ সময় শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। পররাষ্ট্র উপদেষ্টাও জানান, নয়াদিল্লির কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে দ্রুত চিঠি দেওয়া হবে। ভারতে চিঠি যাবে, আজকে রাত্রে গেল অথবা কালকে সকালে গেল, তাতে তেমন কিছু আসা যায় না, কিন্তু যাবে। তাদের সাথে তো আমাদের চুক্তি আছে এক্সট্রাডিশনের, কাজে সেই অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত যাব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়কে কেন্দ্র করে দেশে বড় কোনো ঘটনা ঘটেনি, জনমনে কোনো আতঙ্ক নেই। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে প্রতিবেশী দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে। এখানে আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না। ভারতীয় বা আমি বলবো পার্শ্ববর্তী দেশে থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকলি দেখবেন এটা ডাই ডাউন। হাসিনা ও কামালের ফাঁসির রায়কে ঐতিহাসিক অভিহিত করে বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলেছে, যে কোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জন্য কিন্তু নেন না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, ইট পাটকেল ছুড়ে পাল্টা জবাব। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতা সংঘর্ষে রণক্ষেত্র ধানমন্ডি ৩২। শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে হাজির হলেও শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। দুপক্ষের ধস্তাধস্তির পর শুরু হয় সংঘর্ষ, যা থেমে থেমে চলছে। আহত হয়েছেন অনেকে। একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ, আইন শৃঙ্খলা বাহিনীর ইট পাটকেল ছুড়ে জবাব দিচ্ছে ছাত্র জনতা। সোমবার দুপুর 1টা থেকে থেমে থেমে চলছে সংঘর্ষ। কখনো শিক্ষার্থীরা পিছু হটে, আবার কখনো আইন শৃঙ্খলা বাহিনী। এ যেন চোর পুলিশ খেলা। ধানমন্ডির 32 নম্বর ঢুকতে চাইলেই বাধা দিচ্ছে পুলিশ, আর বেঁধে যাচ্ছে সংঘর্ষ। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন অনেকে। এর আগে বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিতে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দুপুর 12টার দিকে ধানমন্ডি 32 নম্বরে এসে পৌঁছান শিক্ষার্থীরা। পুলিশ অনুমতি না দিলে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন তারা। কিছু শিক্ষার্থী ঢুকতে পারলেও বুলডোজার সহ বেশিরভাগই বাইরে থেকে যান। পরে ঘটনাস্থলে এসে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপরেও বাধা উপেক্ষা করে বুলডোজার ঢোকানোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিচার্জে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সামনে আগাতে চাইলে আর্মি লাঠিচার্জ শুরু করে এবং এক পর্যায়ে তারা মেইন রোডে গিয়ে সেখানে সাউন্ড গ্রেনেড আরও টিয়ার গ্যাস এরকম মেরেছে। নিচে ধাক্কা দিয়ে ফেলে লাঠি, ওস্টা, তারপর হচ্ছে রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন। পুলিশ বলছে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ও ইট পাটকেল নিক্ষেপ করার কারণেই চড়াও হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখানে যে মিরপুর রোডের পাশেই যে 32-এ ঢোকার যে রাস্তাটা, ব্লকটা আমাদের ব্লক দেওয়া ছিল আগে থেকে। তো ব্লকে আসার পরে যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি। দুপুর 12টা থেকে ধানমন্ডির 32 নম্বরে ঢোকার চেষ্টা করছে শিক্ষার্থীরা। প্রতিবারই বাধার সম্মুখীন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। বারবারই তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং থেমে থেমে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড এবং শিক্ষার্থীদের ইট পাটকেলের মাধ্যমে রণক্ষেত্র পরিণত হয়েছে। 3 দফা রণক্ষেত্র হওয়ার পরেও এখনো থামেনি তাদের এই সংঘর্ষ। দুই পক্ষই অনড় অবস্থানে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে তাদের ভিতরে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হবে না। শিক্ষার্থীরাও বলছে যতক্ষণ পর্যন্ত না তারা ভিতরে প্রবেশ করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবে না। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, ধানমন্ডি 32-এর এই মুহূর্তে পরিস্থিতি কথা যদি বলি, এক কথায় যদি বলতে চাই তাহলে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং এই যে ধানমন্ডি 32-এর যে মোড় রয়েছে, এই পুরো মোড়ে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী পুরো নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রেখেছে। এবং সেই সঙ্গে যদি আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরার ফ্রেমে এখন দেখতে পাচ্ছেন যে অর্থাৎ ধানমন্ডি 32-এর যে মোড় থেকে মিরপুর যে সড়কটি রয়েছে, অর্থাৎ যে প্রধান সড়কটি রয়েছে যেটি কিনা নিউ মার্কেটের দিকে চলে গিয়েছে, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারীরা অবস্থান করছে এবং তারা নানান স্লোগান দিচ্ছে কিছুক্ষণ পর পর। এবং আমরা দেখছি যে ঠিক তাদের সামনেই কিন্তু সেনাবাহিনী অবস্থান করছে এবং তারা সেনাবাহিনীর সামনেই কিন্তু তারা নানান স্লোগান কিন্তু দিচ্ছেন। এবং সেই সঙ্গে এই যে ধানমন্ডি 32-এর যে মোড় রয়েছে, সেই মোড়ে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব এবং বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজধানী ধানমন্ডি 32 নম্বর সড়কের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটেছিল বিকেলের দিকে। এবং সেই সঙ্গে থেমে থেমে কিন্তু যে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে। এবং সেই সঙ্গে একটু যদি জানিয়ে রাখতে চাই যে দুপুরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হলে বিক্ষোভকারীরা ফের সংগঠিত হয়, বাড়িটির ভেতরে ঢুকতে চেষ্টা করে। এর আগে যদি জানিয়ে রাখতে চাই যে সকালবেলা তারা দুপুরের দিকে তারা মূলত দুটি বুলডোজার নিয়ে তারা এই ধানমন্ডি 32 নম্বর সড়কে আসে, তখনই কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে। তো এক কথা যদি বলতে চাই, ধানমন্ডি 32-এর মোড়ে এই মুহূর্তের যে পরিস্থিতি সেটি অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরো ধানমন্ডি 32-এর এই যে মোড় রয়েছে সেটি নিরাপত্তার চাদরে পুরো ঢেকে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি 32-এর মোড় থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের সামনে থেকে। এবার হবে দেশ রক্ষার নির্বাচন। অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে ভুল বা গাফিলতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন সামনে রেখে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। প্রশাসনের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা।
সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে অংশ নেন পরিকল্পনা, স্বরাষ্ট্র, গণপূর্ত ও আইন উপদেষ্টা। এ সময় নির্বাচন ঘিরে প্রশাসনের ভূমিকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্র প্রস্তুতি, নাগরিক সেবার ধারাবাহিকতা সহ সামগ্রিক দায়িত্ব পালনের বিষয়ে ডিসিদের নানা রকম নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নবজন্ম দেওয়ার জন্য আমরা নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহির বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে ভুল বা গাফিলতির সুযোগ নেই। এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। এটা গণ অভ্যুত্থান হয়েছে, দেশের মানুষ ভিন্ন জিনিস চাচ্ছে, সেই ভিন্ন জিনিস এর একটা রূপরেখা দিয়ে দিয়েছে। আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে, ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা। আগামী নির্বাচন শুধু 5 বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে। এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন, এই কথা মাথার ভেতরে ঢুকাতে হবে। এখানে ভুল করার কোনো অবকাশ নাই। এবার যদি আমরা ভুল করি, এটা শোধরানোর আর সময় আমার থাকবে না। আসন্ন নির্বাচনকে সার্থক করা গণ অভ্যুত্থানের প্রতি প্রতিশ্রুতি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে, তাই কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। জাতি নবজন্ম লাভ করবে, এটি আমাদের প্রতিজ্ঞা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করল ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপি মলার মার্স্ক। অনুষ্ঠানে দাবি করা হয়, এই চুক্তি দেশের জন্য হুমকি নয়, বরং পণ্য উৎপাদনের হাব হিসেবে গড়ে তোলার প্রথম পদক্ষেপ। এদিকে কেরানীগঞ্জের পানগাঁওয়ে কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চুক্তি সই করেছেন সুইজারল্যান্ডের কোম্পানি মেকডল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের বড় বাধা বন্দর জটিলতা। যেখানে শ্রীলঙ্কার মতো পার্শ্ববর্তী দেশগুলোতে জাহাজ বন্দরে খালাস করতে সময় লাগে সর্বোচ্চ 24 ঘন্টা, সেখানে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে পণ্য খালাস ও কাস্টম প্রক্রিয়ায় লেগে যায় 7 থেকে 8 দিন। এমন বাস্তবতায় দেশের ব্যবসা বাণিজ্য কার্যক্রম সহজ ও অর্থনৈতিক উন্নয়নে বন্দর সম্প্রসারণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে সোমবার সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপি মলার মায়োরস্কের সঙ্গে চুক্তি সই করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পণ্য উৎপাদনের হাব হিসেবে তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে সরকার, জানায় পিপিপি কর্তৃপক্ষ। আগামী কয়েক বছরের মধ্যে আমরা 4টি সমুদ্র বন্দর, একটি গভীর সমুদ্র বন্দর, একটি নতুন বিমানবন্দর টার্মিনাল নির্মাণ সহ বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি, যা বাংলাদেশকে পণ্য উৎপাদনের হাব তৈরিতে সাহায্য করবে। চুক্তি সই নিয়ে নানা সমালোচনার জবাবে নৌ উপদেষ্টা জানান, অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে বড় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ভূমিকা রাখবে। আমি আশা করব যাদের বিরুদ্ধে সন্দেহ আছে, আজকে থেকে সেই সন্দেহ দূর হবে যে এটা দেশের জন্য, জাতির জন্য এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় অবদান। এদিকে আলাদা অনুষ্ঠানে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি করেছে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি মেডলক। রিভার্স আর ইউজড ফর টেকিং কন্টেইনার বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া, বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া। আমি আশা করি এটা শুরু হয়েছে, ভবিষ্যতে এটা হবে। এই চুক্তির মাধ্যমে বছরে পানগাঁও বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে 1,60,000 TEUS, এমনটাই আশা সরকারের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মাদক ব্যবসায় বাধা দেয় কুমিল্লায় ছোট ভাই ও মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। সকালে সদর উপজেলায় নিজ বাড়িতে ছোট ভাই কামালের সঙ্গে কথা কাটাকাটি হয় বড় ভাই মিল্লালের। এক পর্যায়ে ছোট ভাই কেরোপাতারি ছুরিকাঘাত করে বড় ভাই, বাধা দিলে মাকেও ছুরিকাঘাত করে বিল্লাল। এতে ঘটনাস্থলেই মারা যান কামাল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় মাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে। ভারত ম্যাচ ঘিরে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে জাতীয় স্টেডিয়াম। র্যাব, সেনাবাহিনীর পাশাপাশি মাঠ ও স্টেডিয়াম এলাকায় থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্স। দর্শকদের জন্য রাখা হয়েছে বিশেষ কনসার্ট, জানিয়েছেন বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। সোয়াট কিন্তু টিমের সাথে মুভ করছে। সোয়াট পুরা
গেটগুলি কন্ট্রোল করবে, সেনাবাহিনী কিন্তু প্রত্যেকটা পয়েন্টে থাকবে, ওনারা কিন্তু অবজারভেশনে থাকবে, ওনারা কিন্তু স্ট্রাইক ফোর্স হিসেবে থাকবে। ওয়াদ অ্যান্ড ফ্রেন্ডস একটা কনসার্ট করবে দর্শকদের জন্য, আবার প্লাস পানি আমরা ইনশিওর করব প্রাইসেস কন্ট্রোলড আর প্রত্যেকটা গ্যালারিতে পাওয়া যায়। আমরা দর্শকদেরকে রিকোয়েস্ট করছি 3টার সময় যখন গেট খুলবে দর্শকরা যেন টাইম মতন চলে আসে, 7টার সময় গেট বন্ধ করে দেব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের 5 বছরের জেল। ন্যায় বিচার পাওয়ায় রাষ্ট্রপক্ষের সন্তোষ। ট্রাইব্যুনালের রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। মাইলফলক আখ্যা রাজনৈতিক দলগুলোর। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ফের চিঠি দেবে সরকার। শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে ফের ধানমন্ডিতে ছাত্র জনতা। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া। সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ, আহত অনেকে। এই ছিল সন্ধ্যার সময়ে। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।